রাজ্য সফরের শেষ দিনে বঙ্গ বিজেপিকে হোম টাস্ক দিয়ে গেলেন হোম মিনিস্টার। বললেন টিকিট পেতে যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের, সাংসদদেরও সক্রিয় হতে হবে। তিনি আরো বললেন যে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র হলো দুর্নীতি আর অনুপ্রবেশ। আর যেদিন অমিত শাহ 26-এর টার্গেট সেট করে দিলেন, সেই দিনই ভোটার লিস্টে কিভাবে কারচুপি হয়েছে সেই অভিযোগে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বছরের শেষ দিনেও সরগরম রইল রাজ্য রাজনীতি। আমরা আলোচনায় আসবো, স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো যে কথা বলছিলাম, যে অমিত শাহ যেমন 26-এর টার্গেট বেঁধে দিয়েছিলেন, তেমন একদম বিধায়ক সাংসদ থেকে তো শুরু করে বুথ লেভেলের কর্মীদের ঠিক কি বললেন, কিভাবে হোম টাস্ক বেঁধে দিলেন, শুরুতেই দেখে নি, তারপর আসছে আলোচনা। বিধায়কদের নিজের এলাকায় আরো বেশি করে সময় দিতে হবে, ফের টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে, তাঁদের এলাকায় সক্রিয় হতে হবে প্রাক্তন সাংসদদেরও। মাত্র 24 ঘন্টা আগেই 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। আর বুধবার একেবারে বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে দিলেন হোম মিনিস্টার। বুধবার সকাল 11:30টায় সল্টলেকের অল-চেয়ার হোটেলে বিজেপির সমস্ত বিধায়ক, বর্তমান ও প্রাক্তন সাংসদদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ডাক পেয়েছিলেন 2024-এর লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থীরাও। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মহারণ। সূত্রের খবর, তার আগে এদিনের বৈঠকে বিধায়কদের ক্ষেত্রে একেবারে হোম টাস্ক বেঁধে দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধায়কদের নিজের নিজের নির্বাচনী এলাকায় আরো বেশি করে সক্রিয় হতে হবে, কাজ বাড়াতে হবে। অমিত শাহর নির্দেশ, সপ্তাহে অন্তত 4 দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে। সেই 4 দিনের প্রত্যেক দিন কমপক্ষে 5টি করে পথসভা করতে হবে বিধায়কদের। মুখ হিসেবে বিধায়ককে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় কর্মসূচি করবে দল। সূত্রের খবর, অমিত শাহ বলেন, পুনরায় অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটে টিকিট পেতে গেলে আগামী 2 মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। বিধানসভা ভোটের জন্য হাতে আছে আর মাত্র কয়েক মাস। বুধবার সল্টলেকে বিধায়কদের সাথে বৈঠক করে একেবারে হোম টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ। এলাকায় থাকতে হবে সপ্তাহে অন্তত 4 দিন, 5টি করে করতে হবে পথসভা দিনে। এসব থেকে শুরু করে একাধিক নির্দেশ দিলেন বিধায়কদের। সোজা কথায় বুঝিয়ে দিলেন, 2 মাস পারফরমেন্স দেখে তবেই দেওয়া হবে বিধানসভার টিকিট। পাশাপাশি বিজেপি সূত্রে খবর, আসন্ন নির্বাচনে একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনা রয়েছে। 2026 তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার যে ভাষায় আজকে আমাদের শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অবধি, মতগণনা শেষ হওয়া অবধি সব কিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্যে কাজ করার আদেশ দিয়েছেন। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, পুরো দেশের জন্য। এটা ওনাদের দলের নিয়ম হতে পারে যে এখন যারা পথসভা করবে তারা টিকিট পাবে। আশ্চর্য কথা, সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, মানুষের পাশে থাকতে হবে। যখন 100 দিনের কাজ করার পর একটা গরিব মানুষ টাকা পাননি, তখন এই এমপি এমএলএরা কোথায় ছিলেন? বিধায়কদের পাশাপাশি এদিনের বৈঠকে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকারের মতো প্রাক্তন সাংসদরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তাঁদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাক্তন সাংসদদের নিজের নিজের লোকসভা কেন্দ্রে অবিলম্বে আরও সক্রিয় হতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে 2024-এর লোকসভা ভোটে যেসব প্রার্থীরা বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাঁদের প্রত্যেককেই এদিনের বৈঠকে ডাকা হয়েছিল। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2024-এ, তাদের মধ্যে একটা বড় অংশ 2026-এর বিধানসভায় আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামী দিনে। তাদের একটা বড় অংশই টিকিট পেতে চলেছেন। সুতরাং তারা তাদের সেই অঞ্চলে এলাকায়, বিধানসভা এলাকায় পড়ে থাকলেই শুধু চলবে না, সেখানে তিনি যেমন লড়াই করবেন, তেমনি তার কাঁধে বাকি 6টা বিধানসভা কেন্দ্রেরও দায়িত্ব আসবে। এদিন অমিত শাহর পরে পৌঁছনোয় বৈঠকে ঢুকতে পারেননি হুগলির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শুরুতেই কেয়াদির কাছে যাব। কেয়াদি, মানে যেটা রাজনৈতিক মহলে যে কথাটা ঘোরাফেরা করে যে তোমাদের বুথ লেভেল সংগঠন অতটা মজবুত নয়, তাই কারণেই কি একদম আজকে অমিত শাহ বুথ স্তরে একেবারে টার্গেট সেট করে দিলেন? এমনকি যারা বিধায়ক রয়েছেন তাদের কাজে কি কোথাও অসন্তুষ্ট তিনি, তাই একেবারে তিনি বললেন যে পারফরমেন্সে শেষ কথা, একদম 2 মাসের মধ্যে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে যদি ফের বিধানসভার টিকিট পেতে হয়। প্রথম কথা বলে রাখি দেবস্মিতা, এগুলো সব সূত্রের খবর। আসলে উনি কি বলেছেন সেটা সাংবাদিক বৈঠকে করে জানানো হয়নি, সাংবাদিকরাও জানেন না।
যে সূত্রের খবর একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করছে, আমি হাইপোথেটিক্যাল উত্তর দিচ্ছি। প্রথম কথা, ভারতীয় জনতা পার্টির সংগঠন যথেষ্ট মজবুত, আমাদের বিধায়করা তারা নিজেদের কাজ করেন, কিন্তু হ্যাঁ, ভোট এসে গেছে যখন দৌড়গোড়ায়, তখন স্বাভাবিকভাবেই তাদের যে কাজের গতি সেটা বাড়াতে হবে। এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের যে দুর্নীতি, তৃণমূলের যে অপশাসন, এবং তৃণমূলের আমলে এই যে কুণালবাবু বললেন যে 100 দিনের মানরেগার টাকার কথা, এটা উনি বললেন না যে এই তৃণমূল সরকারের আমলে তৃণমূলের নেতারা মানরেগার টাকা চুরি করেছে, তাই তৃণমূল চুপি চুপি আবার ফাইন দিয়েছে, সেই কথাটা উনি বললেন না। অর্থাৎ এই যে তৃণমূলের দুর্নীতির কথা, এর স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন সভা করছি, পথসভা করছি, সব জায়গায় সারা দেশ রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে হবে যে তৃণমূলের জমানায় কী কী অপশাসন হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এক বলেছেন, কাজে এক করেছেন। এই রাজ্যে নারী নিরাপত্তা নেই, এই রাজ্যে চাকরি নেই, এই রাজ্যে শিল্প নেই। যে মমতা ব্যানার্জি বলেছিলেন যে 2021 সালে ডবল চাকরি দেবেন, যাদের একটা মাত্র চাকরি ছিল টিচারদের, তাদের রাস্তায় এনে ফেলেছেন রাতারাতি। তো এই অপশাসনের কথা মানুষের কাছে আরও বেশি করে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি হাইপোথেটিক্যাল উত্তরটা দিলাম, কিন্তু এটা ফ্যাক্ট যে তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের অগ্রগতি নয়, উল্টো দিকে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে, পিছিয়ে বাংলা হয়েছে। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, একেবারে অমিত শাহ যে কথা বলেছেন আজকে, যে হৃদয়ে লেখা থাকবে যে এবার বিজেপির সরকার, হৃদয়ে লিখে নিন আপনারা, অর্থাৎ তার বার্তা একদম পরিষ্কার। আর তাহলে 3.5 মাস তৃণমূলের আয়ু? না, আসলে 3.5 মাস আয়ু কি আয়ু না, সেটা আজকের খবরের কাগজও যারা একটুখানি খবর রাখছেন, বা এই কিছুক্ষণ আগের খবরেও যারা খবর রাখছেন, তখন দেখা যাচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিষাক্ত জল খেয়ে 10 জন মারা যাচ্ছে। বিজেপির সুশাসন যারা সোনার বাংলা করতে চাইছে ডাবল ইঞ্জিন সরকারে, ডবল চাকরি, হঠাৎ করে হোটেল পলিটিক্স। আসলে বিজেপি রিসোর্ট পলিটিক্স করতে অভ্যস্ত, কিন্তু এখন দেখছি হোটেল পলিটিক্স করছে গত কয়েক বছর ধরে। জনসংগঠন নেই, 5 তারা হোটেলে বসে শীতকালে সভা করতে হচ্ছে, যেখানে বলছে তুমি 5টা করে জনসভা করবে। কোন হোটেল পলিটিক্স, যেখানে আবার বিধায়ক ঢুকতে পারছে না, দেরি করে আসছে, কিন্তু 2 মাসের পারফরমেন্স দেখবে। একটা এই 7 জন 10 জন 12 জন যে সাংসদ আছেন, সেই সাংসদদের যে তথ্য আছে, সেই তথ্যটা একটু দেখিয়ে দিক। দিদি প্লিজ, দিদি এখনো 2 ঘন্টা চালাতে হবে। না, আমি আমি বলছি 2 ঘন্টা চালাতে হবে, 2 ঘন্টা চালাতে হবে। দিদি তোমার সময় আবার আসবো তোমার কাছে। প্রদীপ, তোমার সময় প্রদীপ তো বলেনি, আমি বলছি, তুমি একটু বিরত থাকো, আবার আসবো তোমার কাছে। আমি যেটা বলতে চাইছি যে একটা শ্বেতপত্র প্রকাশ করুক। এই যে 12 জন সাংসদ আছেন, তারা 25 কোটি টাকা পেয়েছেন। 25 কোটি টাকায় তার আগের বার 19 জন ছিলেন, এবার 12 জন, তারা 5 কোটি টাকা পার বছর পাচ্ছেন। কি করেছেন, কোথায় খরচা করেছেন? হোটেল পলিটিক্স করছেন, ডবল চাকরির কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে। আপনারাই তো বলেন ইপিএফ এর ডেটা দেখতে, তাহলে ইপিএফ এর ডেটা দেখিয়ে দিন না, কে ডবল চাকরি দিয়েছে। আপনারা তো বলেছিলেন যে বছরে 2 কোটি চাকরি দেবো, তাহলে সেই হিসাব করলে কোথায় চাকরি? লাস্ট 2024 সালের আগে 23 সালের সভা করে মোদিজি বলেছিলেন 10 লক্ষ চাকরি দেবো, তাহলে সেই চাকরিটা কোথায়? বৎসরের কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করে, তাহলে অসুবিধা কিচ্ছু নেই। অসুবিধা কোথায় জানেন তো? তৃণমূল তো করছে, কারণ তৃণমূলের যেটা লোকসভার নিরিখে যেখানে যেখানে খারাপ ফল রয়েছে, পুরসভার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় একাধিক রদবদল হয়েছে। তার মধ্যে আমি যদি একটু রিসেন্টের দিকে তাকাই, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় নন্দীগ্রাম থেকে শুরু করে চৌরঙ্গি, মানে বিভিন্ন জায়গায় কিন্তু কোঅর্ডিনেটর বসানো হয়েছে একেবারে অবজারভারের আদলে। একদম, এটা নিরন্তর প্রক্রিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 সালেই এই কথা বলেছিলেন, আমরা কাজ করছি, সেই কাজ নিরন্তর প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। না, ওদের ক্ষেত্রে কি সমস্যা বলো তো? ওদের ক্ষেত্রে হচ্ছে কোনো শ্বেতপত্র প্রকাশ নেই, এসআইআর এ মানুষের পাশে নেই, সিএ ক্যাম্পে আছে, 100 দিনের কাজে মানুষের পাশে নেই, ওরা দুর্নীতির কাজে আছে। কিন্তু সব থেকে বেশি দুর্নীতি যদি হিসাব করা হয়, ওদের দেওয়া, অর্থাৎ আমাদের প্রতিমন্ত্রী, আমাদের পঞ্চায়েত প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী পার্লামেন্টে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে উত্তরপ্রদেশে, তারা টাকা পেয়ে যাচ্ছে। মধ্যপ্রদেশে 7 জেলা, 1200 টয়লেট উধাও রাতের মধ্যে, কিন্তু তারা টাকা পেয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে টাকা নেই। কই, মুখ্য প্রধানমন্ত্রী তো এয়ারপোর্টে ছড়িয়ে দিয়েছেন 2 কোটি 40 লক্ষ মানুষকে নাকি পশ্চিমবঙ্গের মানুষকে টাকা পাঠিয়েছেন ব্যাংকে সোজাসুজি। তাহলে এই ঘরের টাকাগুলো সোজাসুজি পাঠাচ্ছেন না কেন? ঘরের টাকাগুলো সোজাসুজি পাঠাবে কি করে? পাঠাতে তো চাইছি, দিতে তো চাইছি, কিন্তু মাঝখানে তো তৃণমূলের ফোড়েরা আছে, মিডলম্যানরা আছে, যারা কিনা আজকাল, এখন তো ইউপিআই হয়ে গেছে, ইউপিআই স্ক্যানার নিয়ে পর্যন্ত ঘোরে পাপিয়া দেবস্মিতা, বলে যে আগে আমাদের 25-75-এর ভাগটা দাও, তারপর টাকা নাও। একটা নয়, একাধিক উদাহরণ আছে। এইরকম একটা চোরেদের সরকার, সেটা তো তাহলে শুভেন্দু অধিকারীর কথা শুনছিলাম আমি, চোর, যে শুভেন্দু অধিকারীর কথা বলছিলাম, এটাই তো শুভেন্দু অধিকারীর কনটেক্সটে বলা হয়েছিল, তাকে তো বিরোধী দলনেতা করা হয়েছে। একটা
সেই এই, শুভেন্দু ওকে থামাবেন অধিকারীর না নামে আপনারা। আমি সেই কথা শুভেন্দু বললাম না। অধিকারীর সব কথা দেখা দেখা ছিল। যাচ্ছিল। আমার আমার বেলায় দলকে বলতে চোর দিতে বলে হবে কেউ আগে। বলবে শুভেন্দু অধিকারীর কথা। প্রদীপ্ত, তোমার প্রদীপ্ত সময় ভাই, এলে আবার তুমি বলবে কেয়া শেষ করে নি। আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আছে। হ্যাঁ। আমার বক্তব্য হচ্ছে আমরা তো দিতে চাইছি, হিসেবটা তো দিতে হবে। ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার রাজ্যের মানুষের পাশে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের, আচ্ছা 100 দিনের যখন নতুন এখন যেটা নতুন করেছে জি ফর রামজি যেটা করেছে, এদের আপত্তি কেন? এদের আপত্তি একটাই কারণে, কারণ সেগুলোতে জিও ট্যাগিং হবে। এদের আপত্তি একটাই কারণে, চুরির রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই কারণে তৃণমূল, অন্য কোনো রাজনৈতিক দল বিরোধিতা করবে ঠিক আছে, কেন্দ্রের সরকারের তাদের কোনো প্রকল্প পছন্দ হতে পারে, তৃণমূল সরকারের মতো বিরোধিতা আর কেউ করে না। এক তো রাম নামে এদের অ্যালার্জি রয়েছে, অর্থাৎ বঞ্চনা, খয়রাতি। আর 3.5-4 মাস পরে বিধানসভা নির্বাচন, আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিনেও আমরা তাই নিয়ে দেখলাম একেবারে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথ, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অনেকদিন আগেই, মানে বেশ এই নির্বাচনী ব্যাপার শুরু হওয়ার আগেই কিন্তু 215 টার্গেট বেঁধে দিয়েছিলেন, 215 বেশি আসনে জিততে হবে। অমিত শাহ আজকে এসে পরিষ্কার করে বলে দিয়ে গেলেন, একেবারে হৃদয়ে লিখে নিন, এবার বিজেপির সরকার। অত্যন্ত কনফিডেন্ট দেখালো তাকে, এবং তিনি তো পরিষ্কার বলেই দিলেন, আমি বলছি কলকাতায় 28টির মধ্যে 20টি সংগঠন শক্তিশালী না হলে সেটা সম্ভব। যদি কলকাতার পরিপ্রেক্ষিতেই দেখি, যেটা অমিত শাহ বলে গেছেন বলে খবর, এই 2 মাসের টার্গেট দিয়েছেন বিধায়ক সাংসদদেরও একেবারে একসাথে কোমর বেঁধে লড়াই করতে হবে, সপ্তাহে অন্তত 4 দিন নিজের নির্বাচনী এলাকায় থাকা সহ ইত্যাদি ইত্যাদি, যে ফর্মুলা তিনি বেঁধে দিয়েছেন। দেখো, দুটো রাজনৈতিক দলের প্রধান তাদের কর্মী সমর্থকদেরকে উৎসাহিত করছেন। নির্বাচনী যে প্রচার চলছে সেই প্রচারে তারা নামাতে চাইছেন কর্মী সমর্থকদের। ফলে এই ধরনের বক্তব্য তারা রাখবেন। তাদের বক্তব্যটাকে যদি মেনে নিই, তাহলে রাজ্যের বিধানসভায় 450 আসন হতে হয়, যেটা ভাগাভাগি করে বিজেপি এবং তৃণমূল নেবে। সেটা তো নয় 294টা আসন। এবং এটা ঠিক যে এবারে নির্বাচনী প্রচার কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত 1.5 মাস ধরে নির্বাচনী প্রচারই আমরা দেখছি। আসলে এসআইআর আবহে নির্বাচন ঘোষণার আগেই নির্বাচনী প্রচার ভারতবর্ষের হয়তো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বিভিন্ন নাম দিচ্ছি বটে, কিন্তু আসলে মানুষের কাছে পৌঁছানোরই উদ্যোগ এখানে। দুটো বিষয় আমি তোকে আগে বলে নিতে চাই। দেখো, অমিত শাহ যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু একাধিক, মানে যারা মিটিং এ ছিলেন তারা কিন্তু ক্যামেরার সামনে বলেছেন যে কি কি করতে হবে না করতে হবে। ফলে এই যে কিয়া কিছুক্ষণ আগে বলছিল না যে সূত্রের কোনো খবর নয়। আমি একাধিক চ্যানেল, আপনি জানেনই না, আমি ছিলাম, আমি কেউ একাধিক বলেনি। চ্যানেলে না দেখি না না, তোমার- আপনি দুটো তোমার মিটিং কেন বলছেন? গুলিয়ে দিচ্ছেন। আপনি দুটো টেলিভিশনের মিটিং সামনে গুলি, আপনি সায়েন্স সিটি আচ্ছা, মিটিং এ কেয়া, আলোচনা করছেন। আরে যেটা কেয়া জানেন না, বিরত আমি ছিলাম। করছি। আমার যেহেতু বলতো যে তোমার বিশ্বনাথ দা নেতারা দূরে রয়েছেন, দেখে বলেছে, কিয়া, তুমি মুখ- যেহেতু বলা- বিশ্বনাথ দা দূরে রয়েছেন, বিশ্বনাথ দাকে বলতে দিতে হবে। কেয়া, একটু বিরত করছি তোমাকে। আর তৃণমূলের খবর যখন সূত্রের হয়, তখন তোমরা কিন্তু এই নিয়ে কোনো প্রতিবাদ করো না। আরে সূত্রের খবর বেশ, বলতেই পারে। হ্যাঁ। উনি বলছেন মুখ খুলেছেন, আমি ভুল তথ্যটা দিচ্ছেন, আমি ধরাবই না। ঠিক আছে, অবশ্যই তোমায় আবার আসবে। আসবে, তোমায় বলতে দেবো। দলের ব্যাপারটা আমি বলবো, তোমার উনি কেন কথাটা বলতে যাবেন? তোমায় রাখতে দেবো, কিন্তু তার আগে উনি দূরে আছেন, বিশ্বনাথ দাকে একটু বলতে আমি দিতে ওনাকে হবে। ধরিয়ে দিলাম, ওনাকে সাহায্য করছি। আমার বক্তব্যটা হয়ে যাক, তারপর তুমি বলো। উনি একজন প্রথমত সেফোলজিস্ট, তাই জন্য আমি- ধরিয়ে দিলাম। প্রথমত আমি বলবো, একাধিক বিজেপির নেতা ওই বৈঠকে ছিলেন। তারা এসে ক্যামেরাতে পরিষ্কার করে বলেছেন অমিত শাহ কি বলেছেন। আরে আবার বলে সে এটা- গুলিয়ে দিচ্ছেন। গল্প আর করি না। নেতা ওই এটা হলো বৈঠকে ক। খালি সাংসদ আর বিধায়করা ছিল, যে ক হলো- বৈঠকে নিয়ে আলোচনা ক হচ্ছে। হলো- আপনার তথ্যগত ভুল। আপনি বলছেন সায়েন্স সিটির বৈঠকের না, না, কথা। একটু জেনে নিন না, শেষ করতে দিন। কি যেন নাম, বিশ্বনাথ বাবু, বুধবারের বৈঠকে, জেনে নিন। বুধবারের হ্যাঁ, যে বৈঠক জেনে হয়েছে, নিন, সেখানে ওইটার মধ্যে তফাৎ আছে, যেটা নিয়ে আলোচনা একেবারে হচ্ছে। আরো বেশি আরে সক্রিয় সেটা হওয়ার নিয়ে কথা আপনি কর্মীদের বলেছেন। বেশ, ভুল তথ্য দেবেন না মানুষকে। আচ্ছা, তারপরে বলতে দাও। বলুন, আমি বলুন, প্রশ্নটা শুনবো। হচ্ছে যে তোমার কোশ্চেনের সাথে একেবারে অমিত শাহর বক্তব্যের মিল আছে। অমিত শাহ আজকে মানে ভোটের 2 মাস আগে তার এমএলএদেরকে বলছে যে এখন লেগে থাকতে হবে, পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদেরকে টিকিট পেতে হবে। প্রশ্নটা হচ্ছে যে যদি বিজেপি সত্যি সারা বছর লেগে থাকতো গ্রাসরুট লেভেলে, তাহলে কয়েক বছর ধরে শুধু চিৎকার করে যাচ্ছি যে বিজেপি কোথায়, রাস্তায় কোথায়, রাস্তায় কোথায়, রাস্তায় কোথায়, জনস্বার্থে রাস্তায় বিজেপি কেন নেই। সেটা তৃণমূলের তৃণমূল কংগ্রেসের চশমা এত পরলে আপনি অন্যায়, দেখবেন এত কি করে? অত্যাচার, এত অবিচারের পরেও রাস্তায় যে বিজেপি ছিল না, তার কারণ তাদের নির্বাচিত এমএলএরা। আপনি দেখতে পারেননি, আপনি বলছেন তো তৃণমূলের চশমা পরলে দেখতেও পারবেন। শঙ্করকে আপনি দেখতে বলছি না, পারেননি সেটা আলাদা কথা। এমএলএরাই কিন্তু রাস্তায় বিজেপি ছিল না।
এবং আজকে নতুন করে বিজেপি মানে আপনি যদি না দেখেন তাহলে বিজেপি সেটা দায় নয়। আরে আপনি তৃণমূলের চর্চা করলে তো আমার কিছু দায় নয় সেটা। ভারতীয় জনতা পার্টি রাস্তাতেই আছে, মানুষের পাশে আছে, তৃণমূলের মতো চুরি করেনি। বলছি তো আপনি আপনার দায় আমি তো দেব না, আপনি দেখতে পারেন। নামাতে হচ্ছে পার্টিকে, নির্বাচনের আগে অমিত শাহকে পার্টিকে নামাতে হচ্ছে বলে ভোকাল টনিক দিয়ে। সারা বছর যদি রাস্তায় এমএলএরা থাকতো তাহলে অমিত শাহকে এই বিধান দিতে হতো না, কথা বলতে হতো না। মানে সংগঠনের এই দুর্বলতা কি করে কাটাবে সেটা তো সবচেয়ে বড় প্রশ্ন। সাংগঠনিক দুর্বলতা কি করে কাটাবে কে? সাংগঠনিক দুর্বলতা বিশ্বনাথ দা ঠিক করে দেবেন, দুর্বল আছে কিনা বিশ্বনাথ দা ঠিক করে দেবেন। আপনি বিএল এর নিরিখে দেখুন না কত সংখ্যক বিএল। আরে আপনি বাইরে আছেন বিশ্বনাথ দা, মেজাজ বাড়ালে। আরে আমি আপনাকে কথাই বলতে দেব না পুরো আগামী 1.5 ঘন্টা। শুনে নিন, আপনি যদি মেজাজ বাড়ান আমার সঙ্গে এগুলো করবেন না। আপনার শুনুন, একদম ঠিক পথে এগোনো যাবে না এরকম ভাবে করলে। এইভাবে কথা বললে তুমি তোমার যুক্তি রাখতে পারবে না, বিশ্বনাথ দার ব্যাখ্যাও আমরা শুনতে পাবো না। আমরা একবার দেখে নি না, আমি দুজনকে আমি কেয়াকে বিরত করলাম। দেখুন, রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের কার্যত প্রত্যাবর্তন দেখতে পেলাম আজকে আমরা। কেন কথা বলছি? কারণ 8 মাস যে দূরত্ব আমরা দেখেছি দলের থেকে দিলীপ ঘোষের, সেই দূরত্ব কোথাও কি ঘুচে গেল? কেননা এই যে রাজ্য বিজেপির অন্য 3 প্রধান মুখ, তার সেই মুখেদের সঙ্গে একদম একসঙ্গে বৈঠকে বসিয়ে অমিত শাহ বৈঠক করলেন। শুধু অমিত শাহের বৈঠকে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, যে কথা বলছিলাম, সুকান্ত মজুমদারই ছিলেন না, দিলীপ ঘোষও ছিলেন। যার পর থেকেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে যে দিলীপ ঘোষের উপর আস্থা রেখেই কি যদি পরিবর্তন আনতে চায় বিজেপি, যে টার্গেট ঠিক করে দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা কি দিলীপ ঘোষের উপর ভরসা করে? দেখে নিন বন্ধুরা। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক 8 মাস পর বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের কামব্যাক। আর কোনো সাদামাটা নয়, প্রত্যাবর্তনেই কার্যত টপ অর্ডারে পৌঁছে গেলেন এ রাজ্যে বিজেপির সফলতম সভাপতি। সাংসদ, প্রাক্তন সাংসদ, বিধায়কদের নিয়ে অমিত শাহের বৈঠকে শুধু ডাকি পেলেন না, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন 2 রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের সঙ্গে আলাদা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত কয়েক মাস ধরে সাংগঠনিক কোনো বৈঠকে আসছিলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দিলীপ ঘোষের সঙ্গে বঙ্গ বিজেপির এই যে দূরত্ব বাড়ছিল তা ভাবাচ্ছিল কেন্দ্রীয় নেতৃত্বকেই। অমিত শাহ সাংসদ বিধায়কদের বৈঠকে সেখানে দিলীপ ঘোষকে পেয়ে তাকে ডেকে নিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের সঙ্গেই মধ্যাহ্ন ভোজে বার্তা দিলেন সাংগঠনিক কাজে সক্রিয়তা বাড়ানোর। বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষকে অমিত শাহ বলেন, রাজনীতিতে এসেছেন, সমালোচনা গায়ে মাখলে চলবে না, নিজের দায়িত্ব বুঝে নিয়ে কাজে নেমে পড়ুন। যদিও বৈঠকে কি কথা হয়েছে তা নিয়ে কিছু খোলসা করতে চাননি দিলীপ ঘোষ। সেটা পার্টি জানে, কে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। গত এপ্রিল মাসে স্ত্রীকে নিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথাও বলেছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। দলের বড় কোনো সাংগঠনিক কর্মসূচিতে দেখা যায়নি তাকে। মাঝের সময় রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন, কিন্তু কোনো কর্মসূচিতেই ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকি গত 25শে ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে বিজেপির আদি নেতাদের নিয়ে সম্মেলনেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। উল্টে সেদিন তিনি ছিলেন হুগলির সিঙ্গুরে বিজেপির পার্টি অফিস উদ্বোধনের অনুষ্ঠানে। অথচ পশ্চিমবঙ্গে বিজেপির সফলতম রাজ্য সভাপতি হলেন দিলীপ ঘোষ। তার সভাপতিত্বেই 2019-এর লোকসভা নির্বাচনে রাজ্যে 18টি আসন জেতে বিজেপি। 2 বছর পর 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির আসন 3 থেকে বেড়ে 77 হওয়ার সময়ও বিজেপির রাজ্য সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষই। দলের নিচুতলায় এখনও দিলীপ ঘোষের প্রভাব রয়েছে। সেই দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেবার পর পশ্চিমবঙ্গে নজরকাড়া কোনো সাফল্যের মুখ দেখেনি বিজেপি। এই অবস্থায় রাজ্য বিজেপির নেতৃত্বের অলিন্দে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাওয়া দিলীপ ঘোষই এদিন সকালে অমিত শাহের বৈঠকে যোগ দিতে আসেন সল্টলেকের হোটেলে। পরে বৈঠকের আগেই তাঁকে, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীকে ডেকে নিয়ে আলাদা করে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির সফলতম সভাপতি, দক্ষ সংগঠক, টাকাবুকো নেতা, নিচুতলার কর্মীদের কাছে দাবাং ইমেজ, সেই দিলীপ ঘোষই এতদিন কার্যত ব্রাত্য ছিলেন। এখন বিধানসভা ভোটের আগে তাকে সামনে এনে কি বার্তা দিতে চাইলেন অমিত শাহ? রাজ্য বিজেপিতে আদি কোর সংগঠনের একটা গুরুত্ব আছে, সেটা দিল্লি বুঝিয়ে দিল। দ্বিতীয়ত আরএসএস ঘনিষ্ঠ যারা
তাদের এখানে মানে নির্বাচনের ক্ষেত্রে যে গুরুত্ব বাড়ছে সেটাও দিলীপ ঘোষের কে নিয়ে এসে সেটার গুরুত্ব বোঝানো হলো। আর তৃতীয়ত এই শুভেন্দু নির্ভরতা কমিয়ে, একক নির্ভরতা কমিয়ে মাল্টি সেন্টার একটা লিডারশিপ তৈরির একটা প্রচেষ্টা দিল্লি করলো, এবং তার ফলে বোঝালো যে দিল্লি এখনো দিলীপ ঘোষকে একটা ফ্যাক্টর হিসেবেই দেখে। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বাংলাতে একটা প্রবাদ আছে, মরণকালে হরিনাম, আপনারা শুনেছেন। বিজেপির মরণকালে এখন দিলীপ নাম, আমি এইভাবেই দেখছি। বিধানসভা নির্বাচনের আগে ফের দিলীপ ঘোষকে লড়াইয়ের ফুল ফর্মে দেখা যায় কিনা সেটাই এখন দেখার। শিবাশিস মৌলিক, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। রাজাগোপাল বাবু, একদম তার স্ত্রীকে নিয়ে তিনি যখন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন, তখন থেকে দূরত্বটা তৈরি হয়েছিল, এটা আমরা দেখতে পেয়েছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, যার হাত ধরে 3 থেকে 77 হলো বিজেপি, সেই দিলীপ দাওয়াই কি এবার ভরসা করতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? দেখুন, মানে যে কোনো সংগঠন তার স্ট্র্যাটেজি ঠিক করে কোন নেতার উপর কখন ভরসা করলে চলবে, কোন নেতার কোন জায়গায় তার একটা ব্যক্তিগত তার মানে মানুষ তার সম্বন্ধে, ব্যক্তিগত কোনো ঘটনা থেকে মানুষ তার সম্বন্ধে একটু অন্যরকম ভাবছে, তাকে কিছুদিন দূরে সরিয়ে রাখে, এগুলো দল ঠিক করে। এবং কখন কাকে প্রয়োজন, সব পার্টিতেই দেখবেন যে যারা একসময় বিরাট উঁচু জায়গায় গেছিল তারা আবার তলার দিকে চলে আসছে। এইগুলো পার্টির যারা নেতৃত্ব দেন তারা বোঝেন কাকে কখন কাজে লাগানো যাবে। সুতরাং আমরা যদি বাইরে থেকে মনে করি যে না, দিলীপ ঘোষকে ওরা কাজে লাগায়নি, এখন কাজে লাগাচ্ছে, ব্যাপারটা হয়তো তা নয়। তার যা দায়িত্ব সে সময় ছিল, তার যে সমস্ত কাজকর্ম হয়তো হয়েছে, তাকে হয়তো এমন একটা জায়গায় দায়িত্ব দিয়েছে যাতে করে মানুষের তার সম্বন্ধে ধারণা যেগুলো হয়তো হয়েছিল সেগুলো থেকে কিছুটা ভুলিয়ে রাখা, এটাও হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন যখন আসছে, পার্টি নিঃসন্দেহে মনে করছে যে তার যা শক্তি আছে সেগুলোকে কাজে লাগানো। এখন সেটা বলছে যে দেখুন, আগে বলতো 200, এখন বলছে 2/3, মানে 197 থেকে 200, মানে খুব একটা ফারাক কিছু বলেনি। অর্থাৎ তাদের লক্ষ্য এক জায়গায় রয়ে গেছে। সে লক্ষ্য 2021-এ দেখা গেছিলো, যাদের ভরসা করে তারা নির্বাচনে লড়েছিল, বেশ কিছু অন্য দল থেকে নিয়ে আসা মানুষের উপর ভিত্তি করে, সেই ফর্মুলা খুব একটা কাজে দেয়নি। এখন তারা মনে করছে যে না, আমাদের যা শক্তি আছে, ভেতরকার যে শক্তি আছে, সেই শক্তিটাকেই কাজে লাগাবো, সেইটাই তারা ব্যবহার করার চেষ্টা করছে। তো সব দলই তার নিজের মতন করে সেটা তাদের শক্তির কথা ভেবে, কিভাবে তারা এগোবে সেই কথা ভেবে। এখন এটাই তারা মনে করছে 200 আসন পেতে গেলে আর বাইরের শক্তির খুব একটা প্রয়োজন নেই। যারা বাইরে থেকে এসে নিজেদের পরীক্ষিত করেছেন এবং যারা বহুদিন ধরে দলকে পরিচালনা করছেন, সেই লোকগুলোকেই ব্যবহার করতে হবে, এটা তো পরিষ্কার। সেই জায়গায় তারা ডেকেছেন, করেছেন। সুতরাং কেউ ব্রাত্য ছিল, কেউ ব্রাত্য না, তা কিন্তু দলে সবসময় এই পরিবর্তনটা থাকে। এই পরিবর্তনটা থাকে বলেই পরীক্ষা নিরীক্ষার মধ্যে দল যায় বলেই সে দলই পরিণত হয়। কোনো দল যদি চিরকালই মনে করে যে না, একে আমি রিটায়ার করতে দেবো না, রিটায়ারমেন্টের পরেও একে আমি উপদেষ্টা করে রাখবো, বোঝাই যাচ্ছে তারা আনুগত্যের বিচারে চলে। আনুগত্য যেখানে ইম্পর্টেন্ট নয়, আর যেখানে দল মনে করে যে তার সাংগঠনিক ক্ষমতা, মানুষের কাছে জনপ্রিয়তাটা ইম্পর্টেন্ট, তখন তাকে ব্যবহার করছে। এটা তো স্বাভাবিক একটা রণনীতি। এই রণনীতি তো দল ঠিক করছে এবং সেখানে বিশেষ কিছু বলার নেই। আমরা যখন ফল বেরোবে তখন বুঝতে পারবো কার্যকরী কিনা। শুধু শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখা নয়, মানে পুরনো ঘোড়াই যে বিজেপির রথ ছোটাবে এই বঙ্গে, সেটা অমিত শাহ মনে করছেন, হোম মিনিস্টার। সেই কারণেই দিলীপ ঘোষকে নিয়ে একেবারে বঙ্গ বিজেপির যে অন্যতম প্রধান 3 মুখ, তাদের সঙ্গে বৈঠক করলেন চয়নদা। দেখুন, বিজেপির অভ্যন্তরীণ বিষয় আমি এখানে কি বলতে পারি, কারণ বিজেপি যে টার্গেট সেট করেছে সেটা নির্বাচনের টার্গেট সেট করেছে, এবং নির্বাচনে কি অন্যতম বিরোধী দল হিসেবে রাজ্যে আপনারা কি হিসেবে দেখছেন, আমরা কিভাবে দেখব? দিলীপ ঘোষ পিছিয়ে ছিলেন, দিলীপ ঘোষ সামনে এলেন, এই ব্যাপারটাই হচ্ছিল। এবং দিলীপ ঘোষ আজকে দেখলাম যে সংবাদ শিরোনামেও আসবার চেষ্টা করছেন, তাকে সাংবাদিকরা ধরেছেন, এবং আমরা দেখছিলাম যে বিষয়টা ইস্যুগুলো কি হবে সেটা নিয়ে কিন্তু আসল যে কথাগুলো, সেটা শেষ যে সাংবাদিক সম্মেলন উনি করেছিলেন গতকাল, সেটা আমরা দেখেছিলাম। এবং ওখানে খুব স্পষ্টভাবেই কিছু প্রশ্ন উনি এড়িয়ে গিয়েছিলেন, কিছু টার্গেট উনি বললেন যে এই ইস্যুগুলো নিয়ে হবে। মূলত অনুপ্রবেশকারীর যে পুরো তালিকা, সেটা যখন চাওয়া হয়েছে স্বরাষ্ট্র দিতে পারেনি, এটা দিতে পারেনি। এবং অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে বাজার গরম করেছেন নিঃসন্দেহে,
অনেক কথাবার্তা বলেছেন এবং অনেক আগামী দিনে অনেক কথা বলবেন, কিন্তু অনুপ্রবেশের যে তালিকা, অনুপ্রবেশকারী কত রয়েছে ইত্যাদি প্রভৃতি এই সংখ্যা দিতে পারেনি। যেমন ওই অনুপ্রবেশ নিয়েও কিন্তু আজকে একেবারে সরব হয়েছে না, সরব তো হবেনি, কিন্তু তালিকাটা কোথায় কতজন ঢুকেছে, এবং হয় এটাকে রুখতে গেলে হয় আপনাকে আটকাতে হবে, আর নয় সহ্য করে যেতে হবে। আমাকে আটকাতে হবে নিঃসন্দেহে, কিন্তু এই অনুপ্রবেশকারী কজন আছে স্বরাষ্ট্র দপ্তরের সে অন্তত অ্যাপ্রক্সিমেট একটা সংখ্যা তো দিতে পারতেন। উনি বলেন যে বিষয়টা গোপন। দ্বিতীয় যেটা রুটি রুজি বাসস্থান এবং নিয়োগ দুর্নীতি যে অভিযুক্ত তাদের নিয়ে কোনো রকম কথাবার্তা সেই ইস্যুগুলো আগামী দিন আসবে না। অর্থাৎ অনুপ্রবেশটা এলে একটা সুবিধা হচ্ছে যে বাইনারি তত্ত্ব আনা যায়। এবং শেষ যেটা বারবার বলবার চেষ্টা করব আমি, সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছি যে উনি কালের সাংবাদিক সম্মান সেখানে অনেক নাম বললেন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা ইত্যাদি প্রভৃতি। এরা এখনো বাইরে কেন? এরা এখন বাইরে বেরিয়ে এলো কেন? উনি বললেন যে ইন্টারফেয়ার করেন না, ইন্টারফেয়ার যদি না করে থাকে তাহলে ভাগ এই কথাগুলো বলেছিলেন কেন? এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তো ওনাকে ব্যর্থতা নিতে হবে যে কেন্দ্রীয় এজেন্সি দুর্নীতির একদম মাথা অব্দি পৌঁছতে পারছে না, কেউ ছুঁতে পারছে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে অনেক কথাবার্তা বলছেন, কিন্তু সবাই জানে উনি কার সাহসে কিভাবে বলছেন। খুব স্পষ্টভাবেই জানাচ্ছি, এইটা নেহাতি বিজেপির আভ্যন্তরীণ বিষয়। বিজেপি মানুষের স্বার্থ নিয়ে লড়বে কিনা সেই প্রশ্নটা আগামী দিন মানুষ দেখবে। রাস্তায় বিজেপি কতটা কি কাজ করেছে সেসব নিয়ে একদম। আমি এখান থেকে একটু কেয়াদির কাছে যাব। কেয়াদি, মানে অমিত শাহ আজকে দুটো সমস্যার কথা বলেছেন, একটা হচ্ছে অনুপ্রবেশ এবং অন্যটা হচ্ছে দুর্নীতি। আর এই যে দুর্নীতি ইস্যুতে ইডি সিবিআই এর তদন্ত নিয়ে আপনারাও খুশি নন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, আপনারা বৈঠক ছিলেন, আপনাদেরকেও তো সেই তদন্তের ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হয় সাধারণ মানুষের কাছে। তো এই যে খুশি নন আপনারা ইডি সিবিআই এর তদন্ত নিয়ে, সেটা আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন? প্রথম কথা বলি যে দুর্নীতি হয়েছে, তদন্তকারীরা তদন্ত করছেন যে সংস্থাগুলো, এটা বিলক্ষণ স্বাভাবিকভাবেই স্বরাষ্ট্রমন্ত্রী জানেন এবং সেটা নিয়ে তিনি অ্যাড্রেস করেছেন। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো দেবস্মিতা, চয়নদা যেটা বললেন, চয়নদা বা বামেরা তারা খুব ডেসপারেট, এই সেটিং তত্ত্বটা মার্কেটে ছেড়ে দিলে তাদের খুব সুবিধা হয়। তাতে কি হয় যে তৃণমূল বিরোধী ভোটটা কেটে তাদের একটু সুবিধা হবে। কিন্তু ওদের বলতে পারি একটা কথাই, যে আমি জানি না আমরা কত আসন পাবো, আমরা সরকার করবো এটা নিশ্চিত, কিন্তু এরা যে শূন্যে আছেন শূন্যেই থাকবেন। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলি, যে সেটি এক সেকেন্ড তমন্না খুন হয়েছে, তমন্নার মা আত্মহত্যার চেষ্টা করেছে, আপনারা করেছেন, সেকেন্ড পজিশন থেকে থার্ড পজিশনে আমরা সেকেন্ড পজিশনে এসেছি। তমন্না খুন হয়েছে, তমন্না খুনের জন্য পরোক্ষভাবে আপনাদের সেটিং নেই। এখানে দাঁড়িয়ে বলে গেলাম, চ্যালেঞ্জ করে যাচ্ছি, আপনারা কোথায় ঠিক করলেন বামেদের শূন্য রাখতে হবে, বিধানসভাতে বামেদের শূন্য রাখতে হবে, এটা আপনারা সেট করেছেন, এটা আপনারা সেট করে দিয়েছেন, এটা আপনারা সেট করে দিয়েছেন, এটা আপনারা সেট করে দিয়েছেন, এটা আপনারা উত্তর দিন, উত্তর দিতে হবে। এইভাবে কথা বললে কারোর কথা শোনা যাবে না। আমার কেয়ার কাছে নির্দিষ্ট প্রশ্ন থাকবে, আমরা কি আলোচনা করব, তার আগে আমি বলতে চাই যে পরিস্থিতি এমনই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একদম সাংবাদিক বৈঠক করে বলতে হয় যে তৃণমূল আর বিজেপির মধ্যে কোন রকম কোন সেটিং নেই। কে আমার প্রশ্ন ছিল, তুমি বোধহয় প্রশ্নটা শুনতে পাওনি। আমি কি করে শুনবো? আমি না শুনতে হবে, দুজনে একসঙ্গে কথা বলে শোনা যাবে। আমাকে বলতে বলেছে পাপিয়াদি, আমি একটু বলি না। এইখানেই তো প্রশ্নটা যেটা চয়নদা করলেন, পরিস্থিতি এমনই হয়ে রয়েছে, বারবার যে তৃণমূল বিজেপি সেটিং এর প্রশ্ন আসে কেয়া, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিক বৈঠকে বলতে হলো যে তৃণমূল, আমি বলছি একেবারে যেটা খবর পাওয়া যাচ্ছে, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে হলো, ব্যাখ্যা দিতে হলো যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো সেটিং না। ব্যাখ্যা না, সাংবাদিক প্রশ্ন করেছে, উনি উত্তর দিয়েছেন। আমি বলছি দলীয় বৈঠকে সামান্য প্রশ্ন, যখন অভয়ার মৃত্যুর পরে আমরা দাবি করেছি দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, যখন নবান্ন অভিযান করেছি, কেন বামেরা দেশের সঙ্গে ছিলেন না? কারণ ওই তোমাদের কথাই তো বামেরা শুনলো, তাহলে আবার বামেদের
বামেদের পাশে চাইছো কেন? বামেরা এলে তোমাদের পাশে দাঁড়ালে তোমরা শক্তিশালী হবে। কিচ্ছু বোঝা যাচ্ছে না, দুজনের কথা একসঙ্গে বললে শোনা যায় না। আমি প্রদীপ্তর কাছে আসবো। দুজনকেই থামাচ্ছি, কারোর কথা শোনা যাচ্ছে না। প্রদীপ্ত প্লিজ। অভয়ার কথা যারা বলছে তারা অভয়ার রেজাল্ট নিয়ে কথা বলুক। সিবিআই কি দিয়েছে, সিবিআই কি রিপোর্ট করে দিয়েছে সেটা অভয়ার ক্ষেত্রে তারা জানে। আমার বক্তব্য হচ্ছে এই যে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, যা দুর্নীতির অভিযোগ 21 সালের আগে, খেয়াল রাখতে হবে 21 সালের আগে, 21 থেকে আজ 25-এর দিন শেষ হচ্ছে, বর্ষ শেষে এত সরগরম হচ্ছে, রেজাল্ট কোথায়? এখানেও তো বামেদের দেখতে পাচ্ছি শূন্য। অর্থাৎ এই দুর্নীতি খেলা চলছে। আসলে যে ইডি সিবিআই এইসব এজেন্সিগুলো একটা নতুন চেয়ারপারসন করে দিয়েছিল, আজকে কেয়াদি বলছে আদালতকে জিজ্ঞেস করুন, কিন্তু সেই চেয়ারপারসন বলেছিলেন যে অমুক থেকে অমুকের বাড়ি যাবে, তমুক থেকে তমুকের বাড়ি যাবে, শীতকালে তার মাথা খারাপ হয়ে যায়। শুভেন্দু অধিকারী যখন নির্দিষ্ট ডেট বলে দেন, শুভেন্দু অধিকারী যখন নির্দিষ্ট মানুষের কথা আবার বলে দেন, যদি দুজন একসাথে করে কথা বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি বিশ্বনাথ দার কাছে আসবো। বলো। হ্যাঁ বিশ্বনাথ দা, সেই সেটিং এর ব্যাখ্যা, মানে অমিত শাহকে এখানে এসে ব্যাখ্যা দিতে হলো যে তৃণমূল বিজেপির মধ্যে কোনো সেটিং নেই। দেখো, মানে স্টুডিওর আলোচনার বাইরেও আসলে সাধারণ মানুষের মধ্যেও তো এই সন্দেহটা আছে। আজকে বিজেপির কোন মহল থেকে তো এই প্রশ্নটা তো মানে অমিত শাহকেও যেমন করা হয়েছে, আবার সাংবাদিকদের তরফ থেকেও একটা প্রশ্ন এসছে। ফলে অমিত শাহকে এই প্রশ্ন সম্মুখীন হতে হলো কেন? একটা পারসেপশন তৈরি হয়েছে, যে পারসেপশনটা ভাঙা কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে চ্যালেঞ্জ। যে একটা সেটিং এর তত্ত্ব যেটা বারবার আসছে, 3-4টে জায়গা থেকে আসছে। একটা হলো সিবিআই ইডির ভূমিকা নিয়ে আসছে, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র বাইরে থাকেন। এই প্রশ্নটাই সাংবাদিক করেছেন যে যেখানে একটা সংস্থার মানি লন্ডারিং কেসে সুজয় কৃষ্ণ ভদ্র জেলে থাকেন 1.5 বছর, তার মালিক কি করে বাইরে থাকে? যেখানে সম্পত্তি অ্যাটাচ হয়ে গেছে, তার মালিককে কেউ টাচ করে না। তার উত্তর কিন্তু অমিত শাহর কাছে কার্যত ছিল না। এবং আমি তো একই সাথে তোমায় বলতে চাই, বহু ইস্যু যেগুলো আছে, যে মুখ্যমন্ত্রীর উপনির্বাচন থেকে শুরু করে একটার পর একটা ইস্যু আমি উদাহরণ দিতে পারি, যেখানে বারবার মনে হয়েছে যে কোনো একটা যেন পলিটিক্যাল সমীকরণ বারবার রিফ্লেক্ট হচ্ছে। এটা সত্যি মিথ্যা আলাদা কথা, পাবলিক পারসেপশনে বারবার আসছে। সেই পাবলিক পারসেপশনটা কিন্তু বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ ভাঙা। সেই প্রশ্নে কিন্তু বিজেপিকে মানুষকে আশ্বস্ত করতে হবে। অমিত শাহ কিন্তু আজকে যে বক্তব্য রেখেছেন সাংবাদিক সম্মেলনে, গতকাল রেখেছেন বা আজকে দলীয় স্তরে রেখেছেন, এমন কোনো তিনি আশ্বাস দিতে পারেননি যার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা স্পষ্ট ধারণা হয় যে না, কোনো ধরনের সেটিং এর তত্ত্ব নেই। ফলে সেটিং এর তত্ত্ব একটা পারসেপশন হলেও আমি মেনে নিচ্ছি এর কথায়। আমি খুব পরিষ্কারভাবে বলছি যে আরেকটা পাবলিক পারসেপশন আছে, যারা আমরা ডেলি প্যাসেঞ্জার, ট্রেনে বাসে অটোয় যাতায়াত করি, বাজার করি সকালবেলায়, সেখানে রয়েছে যে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, সেটিং নয়। অর্থাৎ তৃণমূল একমাত্র ওই বিজেপির বিজয়ের আজকেবার 200 পারকে আটকাতে পেরেছে, সেই জন্য আজকে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে। কিন্তু কোনো কিছু নেই, দুর্নীতিটা আসলে অভিযোগ, দুর্নীতি কোনো ব্যবস্থাপনা তৃণমূলের বিরুদ্ধে হওয়া সম্ভব নয়, কারণ দুর্নীতি যে বলা হচ্ছে সেটা নয়। না, শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ থাকে প্রদীপ্ত, যে বিরোধীদের ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তা আর শাসক দলের ক্ষেত্রে এই বিষয়টি তুমি তোলো, তাহলে এই প্রশ্নের মুখোমুখি তোমায় দাঁড়াতে হবে। আমি কেয়ার কাছে আসছি। কেয়া, নির্দিষ্ট করে দুর্নীতি নিয়ে কিন্তু তোমার কাছে কোনো স্পষ্ট উত্তর পেলাম না। তুমি বারবার, আমরা তো জানতে চাইছিলাম উৎস নিয়ে, তুমি যে বলছিলে যে এটা সূত্রের খবর, তুমি বলো না অমিত শাহ কি বলেছেন, তুমি বলো না। না, আমাদের দেখুন, আমার ক্লোজ ডোর মিটিং এ কি কথা হয়েছে আমি এবিপি আনন্দ স্টুডিওতে বসে নিশ্চয়ই সেটা বলবো না, কিন্তু এটুকু আমি বলতে পারি যে বিশ্বনাথ দা বললেন না যে আমি আশ্বস্ত হতে পারি, আর আপনাকে আশ্বস্ত করেননি তো, উনি তো একদম দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করেছেন। আপনাকে আশ্বস্ত করে আশ্বস্ত হয়েছে আমরা কর্মীরা আশ্বস্ত হয়েছি, আপনি আশ্বস্ত হলেন কি? আরে আপনি থামুন না, আপনি দিল্লি নির্বাচন নিয়ে আশ্বস্ত থাকুন। আমি বলছি আমি আশ্বস্ত হয়েছি, সাংবাদিকরা প্রশ্ন করেছে, লক্ষ লক্ষ কর্মীরা আশ্বস্ত হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে। থামুন, আগে বলতে দিন। আরে তারপর আপনাকে বলতে দেব না, বাইরে আছে, বাইরে আগে থামাবেন না, ওনাকে থামান একটু। বিশ্বনাথ আবার বলছি, বিশ্বনাথ দা দূরে রয়েছে, একটু শুনে নি বিশ্বনাথ দা কি যুক্তি দিচ্ছেন। আমি তো উত্তরটা দিতে পারি না, ওনার কুযুক্তির সামনে আমাকে তো পাল্টা যুক্তি দিতে হবে।
কেয়া এখানে মানে চিৎকার করতেই পারে, কিন্তু দলের মধ্যে প্রশ্ন আসছে কেন? অমিত শাহর সামনে দলের মধ্যে প্রশ্ন আসছে, সাংবাদিকরা প্রশ্ন করছে কেন? অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে স্পেসিফিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে কেন? দুজনকেই থামাচ্ছি। দেখুন, যখন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় একেবারে 3 দিনের রাজ্য সফরে এলেন, একের পর এক বার্তা দিয়েছেন, একেবারে তার কর্মীদেরকে চাঙ্গা করার চেষ্টা করছেন, তখন ফের কি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী? কারণ বিজেপি সূত্রে, সেই সূত্রের খবর আমাদেরকে রাখতেই হবে, বিজেপি সূত্রে যা খবর, জানুয়ারিতে মালদায় সভা করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে বিরোধী দলনেতাকে 2রা জানুয়ারি মালদায় সভা করার জন্য শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দেখুন, ভোটের পশ্চিমবঙ্গে ফের আসছেন নরেন্দ্র মোদী। এবার মালদায় প্রধানমন্ত্রীর সভার জন্য আর্জি জানালো পশ্চিমবঙ্গ বিজেপি। বিজেপির সূত্রে খবর, 18 জানুয়ারি মালদায় সভা করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন জানানো হয়েছে। পিএমওর তরফে সবুজ সংকেত মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন? এটা প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। চলতি বছরে 5 বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ার কারণে গত 20 ডিসেম্বর নদিয়ার তাহিরপুরের সভায় সশরীরে আসতে পারেননি প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি বার্তা দেন তিনি। বিজেপি সূত্রে খবর, আগামী 4 মাসে ন্যূনতম 8টা সভা করতে পারেন প্রধানমন্ত্রী। ভোট পাখি একটু ভোটের সময় উঠতে উঠতে আসে। 2021-এও এসেছিলেন, 2024-এও এসেছিলেন, উপযুক্ত জবাব পেয়ে ফেরতও চলে গিয়েছিলেন। এরকম ঘটনা হবে, তারাই আসবে, এসে বাংলাকে বলবে আরে হাম লোগো কো ভোট দো বলে চলে যাবেন। অন্যদিকে 2রা জানুয়ারি মালদায় চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর নির্দেশ, বিজেপির 9000 কর্মী সমর্থককে নিয়ে কর্মসূচি করা যাবে। দুপুর 1টা থেকে 3টের মধ্যে সভা করতে হবে। 70টি মাইক ব্যবহার করা যাবে। প্রসঙ্গত, মালদার চাঁচলের কলম বাগানে 2রা জানুয়ারি শুভেন্দু অধিকারীর সভা করার কথা, কিন্তু আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তাতে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই হাইকোর্টে দ্বারস্থ হয় বিজেপি। শুভেন্দু অধিকারীকে আমরা এর আগেও বলেছিলাম সব থেকে বেশি ভয় পায় প্রশাসন। এটা লজ্জাজনক একটা ব্যাপার, আইনের ব্যাপারে তো কোনো টেকনিক্যাল কি বিষয় এটা পুলিশ বা প্রশাসন বলতে পারবেন, আর বাকিটা যখন হাইকোর্ট দিয়েছে তার মধ্যে কেন মন্তব্য করতে যাব। অন্যদিকে আগামী 2রা জানুয়ারি কোচবিহারেও বিজেপির সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। 3000 কর্মী সমর্থক নিয়ে সভা করা যাবে, নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, এই সভায় থাকতে পারেন মিঠুন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, সৌভিক মজুমদার, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি টার্গেট সেট করে দিচ্ছেন, আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও জানুয়ারিতে আসার কথা রয়েছে। রাজগোপাল বাবু, মানে এর মধ্যে কিন্তু সুকান্ত মজুমদার আজকে একেবারে যখন ওই সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠক হওয়ার আগে তিনি একটা কথা বললেন যে মনে রাখবেন 294টা আসনে প্রধানমন্ত্রী তিনিই হচ্ছেন মুখ। এই কথাটা শুনে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তিনি যেরকম ভোটের আগে বলেছিলেন যে 294টা আসনে আমিই প্রার্থী, আমাকে দেখেই ভোট দেবেন। হ্যাঁ, দেখুন, মানে বিজেপির প্রধান অস্ত্র হচ্ছে, অনেক নেতাই রয়েছেন সারা ভারত জুড়ে, কিন্তু অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যে জনপ্রিয়তা আছে, মানে সেটাকে তারা এনক্যাশ করতে চায়। এটা স্বাভাবিক, সব দলই সেটা করবে। এখন প্রধানমন্ত্রীর যে ধরনের ক্যারিশমা আছে, যেখানেই যাচ্ছেন প্রচুর লোক আসছে, সারা ভারত জুড়েই সেটা করছে। এবং অমিত শাহ একজন আয়রন ম্যান হিসেবে এটা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো যাই হোক, এখন এটা দল তো ঠিক করবে না যে কাকে ব্যবহার করলে বেশি ভোট পাওয়া যায়। সুতরাং 294টাতেই যদি মমতা ব্যানার্জি প্রার্থী হন, এরাও যদি বলে আমাদের এরাই প্রার্থী, অসুবিধা তো কিছু নেই। সব জায়গায় তো বিজেপি তাদের প্রধান অস্ত্রকে ব্যবহার করবে। তবে প্রধানমন্ত্রীর পক্ষে তো অতগুলো জায়গায় যাওয়া সম্ভব নয়। তবে যেটা ওরা চাইছে যে এমনই একটা কাঠামো তৈরি করতে যাতে করে মানুষ সঠিকভাবে ভোট দিতে পারে। এবং ওরা এই যে অন্য দলের যেটা অর্গানাইজেশন বেস সিস্টেম যেটা আছে, একটা সংগঠন তৈরি করা, ভোটে তারা ভোটে তারা লড়াই করবে এবং ভোটের পরে তারা ফায়দা তুলবে, একটা কাঠামো প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন। ফলাফল যদি মানে আমরা একটু নজর রাখি যে 21-এর বিধানসভায় 200 আসন টার্গেট করে সেটা 70-এর ঘরে থেমে যেতে হয়েছিল, আর একদম লোকসভা ভোটে যেটা 30টা টার্গেট ছিল একেবারে 12টাতে থামতে হয়েছে। তো সেই কারণেই কি এবার একেবারে এটা বলতে হচ্ছে যে প্রধানমন্ত্রী একমাত্র মুখ, তিনি ছাড়া আর কোনো মুখ নেই, তাকে দেখেই ভোটটা দেবেন?
না দেখুন, দল সেটা তো তাদের মতন করে ঠিক করবে। এখন প্রত্যেক দলই টার্গেট রাখে। আমি যদি টার্গেট রাখি 0, তাহলে তো বোঝাই যাচ্ছে আমার কি অবস্থা। না, টার্গেটটা তো আপনাকে দলের ভেতরে একটা রাখা হচ্ছে, দলের বাইরে একটা আপনি বলছেন এই আমার টার্গেট। আপনি যদি বলেন পরীক্ষায় 50 পাবো, তাহলে এক ধরনের প্রিপারেশন, নয় 100 পাবো, 100 পাবো যা প্রিপারেশন। আর যদি গোড়া থেকে আমি বলি দিয়ে আমি পরীক্ষা পাশ করবো না, তাহলে আপনার কি অবস্থা সবাই জানে। সুতরাং যে দল কি ভেতরে টার্গেট রাখছে আমরা সেটা জানি না, দল কি বাইরে সেটা বলছে, অর্থাৎ দলের কর্মীদের কাছে, মানুষের কাছে বলতে চাইছে আমরাই প্রথম। সব দলই দেখুন, সব দলই, দলের পলিটিক্যাল পার্টির ডেফিনেশন হচ্ছে সেই যে ক্ষমতায় আসতে চায়, তাই না? ক্ষমতায় আসাটাই সে যতই ছোট পার্টি হোক না, সেটাই বলে। এবং বিজেপির মতন পার্টি যদি বলে আমি 50টা আসন পাবো, তাহলে তার এটা কোথায় দাঁড়ায়? সুতরাং তার যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সে ঠিকই কথাই বলেছে। আমি জানি না ইয়া বলছে ভেতরে কি হচ্ছে, আমরা বলবো না। তো ভেতরে কি আসন তারা ঠিক করেছে, 2/3 না 1/3 বা কি, সেটা আমরা জানি না, সেটা ওরা বলতে পারবে। তবে এইটুকুন বোঝা যাচ্ছে যে লড়াই করতে চায়। এবং ওরা পশ্চিমবঙ্গে, আমি যেটা বলতে চাইছিলাম সেটা খুব পরিষ্কার, ওরা এই যে আমরা দেখলাম বামেদের সময়, চয়নদা আছেন আমার সঙ্গে, মার্জনা করবেন, আমার অত্যন্ত স্নেহের মানুষ, যে বামেদের সময় আমরা দেখলাম যে একটা প্যারাল অর্গানাইজেশনকে কাটিয়ে রাখলে হয় কি, ভোটের পরে তাদেরকে সামনে তুলতে হবে, একেবারে প্রশাসনের বিকল্প একটা ব্যবস্থা। তৃণমূল সময় একই দেখলাম নেতাগিরি, সেটা প্রশাসনের বিকল্প। আমার মনে হয় বিজেপি এই ধরনের কাঠামো চায় না, তারা মনে করে। আমার প্রশ্নটা কি আছে, আমি তো প্রশ্নটা বুঝতে পারছি না। হ্যাঁ, তোমার কি মনে হয় কেয়া, যে তুমি তো বলতে চাইছো, মানে ভেতরে কি বলেছেন সেটা তুমি প্রকাশ্যে আনতে চাইছো না, কিন্তু আমি চাই তৃণমূল যে মডেলে, যেভাবে একেবারে লড়াইয়ের কৌশল ঠিক করে, সেভাবেই সেই পথেই বিজেপি হাঁটতে চাইছে। না, তৃণমূলের কৌশলটা হচ্ছে বুথ জ্যাম, রিগিং, এইসব। আমাদের কৌশল হচ্ছে মানুষের মন জিতে ভোট পাবো, এবং সেটা নিশ্চিত হয়ে গেছে। কারণ মানুষ, আপনি রাস্তায় বেরোন, আপনারাও তো সাংবাদিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন, মানুষের মুডটা বুঝতে পারবেন যে এই সরকার, এই অপশাসন, এই দুরাচার, মিথ্যাচার, নারীদের নিরাপত্তা যেখানে সুরক্ষিত নয়, সেই সব সরকারকে মানুষ আর চাইছে না। মানুষ পরিবর্তন চাইছে। দেখুন, বামেরা পরীক্ষিত এবং তারা প্রত্যাখ্যাত। তৃণমূল সরকার এসেছে, আমি কংগ্রেসকে ধরছি না, এই ধর্তব্যের মধ্যে আনছি না। তৃণমূল সরকার এই মুহূর্তে তাদেরকে নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দেবেন, কারণ জাস্ট এই কয়েকদিন আগে আমরা দেখেছি বিহার, তার আগে আমরা দেখেছি হরিয়ানা, তার আগে দেখেছি দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিভিন্ন জায়গায় যে বিজেপির, ভারতীয় জনতা পার্টির উপর দেশের মানুষ যে আস্থা রাখছেন, সেটারই একটা কন্টিনিউয়েশন হবে। এবং যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন যে মা গঙ্গা বিহার থেকে পশ্চিমবঙ্গে আসছে, সেই মতো সেই জয়ের যে কি বলবো রেশটা, সেটা ধারা বলুন, রেশ বলুন, সেটা বিহার থেকে পশ্চিমবঙ্গে আসবে। এই কথাটা সুনিশ্চিত যে 2026-এর নির্বাচনে তৃণমূলের সারদা থেকে শুরু করে আরজিকর কাণ্ড, সিবিআই, ইডি, তারা করলোটা কি? আপনি শেখ শাহজাহানের প্রসঙ্গ বারবার ওঠে, সেখানে ইডির আধিকারিকরা মার খেলো। আপনি বলুন তো একেবারে কড়া পদক্ষেপ কি নেওয়া হয়েছে? তাই না, মডেলটা চিন্তা করুন। এজেন্সি নিয়ে সেই প্রশ্নের জবাব তো এজেন্সিই দিতে হবে। কেন বিজেপি দেবে? এজেন্সিকে নিয়ে বিজেপি জবাব দেবে কেন? আমরা রাজনৈতিক দল, আপনাদের আমরা তো তৃণমূল নই যে দল আর সরকার সব এক, যেই দল সেই সরকার, যাহাই দল তাই সরকার। না, আমি রাজনৈতিক দলের আমি কর্মী, আমি আমার দলীয়ভাবে, আমরাও তো বলছি ইডি সিবিআই তাদের কাজ করুক, যে যারা দুর্নীতির মাথা তাদের ধরুক, এবং ধরে কোমরে দড়ি বেঁধে যেই রাস্তায় আমাদের ছেলেপুলেগুলো বসে আছে গত 1000 দিন 2000 দিন ধরে, যাদের চাকরি তৃণমূলের দুর্নীতি খেয়ে নিচ্ছে, তৃণমূলের নেতারা। গতকালও অমিত শাহ যেটা বলেছেন, একের পর এক যাদেরকে জেলে যাওয়ার কথা বলেছেন, একেবারে তৎকালীন শিক্ষা দপ্তর যে গোটা জেলে চলে গিয়েছিল, এটা আমরা জানি, কিন্তু যাদের গ্রেপ্তারের কথা বললেন তারা তো প্রত্যেকেই ছাড়া পেয়ে গেছে, একেবারে মাথা পর্যন্ত পৌঁছানো যায়নি। আপনি বলছিলেন না যে মানে বিজেপি কেন জবাব দেবে? এই যে ইডি সিবিআই, এটা তো স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, স্বরাষ্ট্রমন্ত্রী তো অমিত শাহ। তথ্যগত ভুল, ছাড়া পায়নি, তারা জামিনে মুক্ত হয়েছেন। জামিনে মুক্ত হয়েছে একাধিকবার। আগে অনেক দেখেছি, লালু প্রসাদ যাদব তিনি জামিনে মুক্ত ছিলেন, পরবর্তীকালে তাকে জেল যাত্রা করতে হয়েছে। তো জামিনে মুক্ত মানে তাকে ছাড়া তো নয়, নিশ্চয়ই নয়, এটুকু নিশ্চয়ই আপনি জানেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে একটা দলে, চিন্তা করুন, মানে নাম 1 ডজনের ওপরে, সত্যজিৎ রায় পর্যন্ত বেঁচে থাকলে লজ্জা পেয়ে যেতেন, উনি 1 ডজন গল্প কি লিখেছিলেন, আরও 1 ডজন, আবারও 1 ডজন, এইরকম নাম লিখতে হবে। তো এমন একটা দল, যে দলের বড় বড় নেতা মন্ত্রী তারা সব দুর্নীতিতে অভিযুক্ত, এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা জেলযাত্রাও করেছেন, এবং মাননীয় আদালত তাদের সাময়িকভাবে তাদের জামিন দিয়েছেন।
কিন্তু পরবর্তীকালে তাদের জেল যাত্রা যে হবে না বা তদন্তর গতি প্রকৃতি কিভাবে এগোবে সেটা তো দেখতে হবে। আচ্ছা, যারা তদন্ত চাইছে, জামিনটা কেন পেলেন বা জামিনটা কেন পাওয়া গেল সেটাও তো একটা তাহলে প্রশ্ন। সেই তথ্য প্রমাণটা তাহলে রাখা যায় আমি আদালতের কাছে। আমি 10 সেকেন্ড এটা সময় নেব, খুব ভালো প্রশ্ন এটা। আচ্ছা, এই যে অভয়া নিয়ে, সত্যি কথাই তো অভয়া নিয়ে আমরা বারে বারে বলেছি যে দফা এক দাবি এক, আমি 10 সেকেন্ড নেব। 4 দিন ক্রমাগত কলকাতা পুলিশের হাতে যে তথ্য প্রমাণগুলি লোপাট হয়েছে সেটা নিয়ে কি কথা বলবো না আমরা? সেটা কি রাজ্যের মানুষের জানার অধিকার নেই যে কি হয়েছিল সেখানে, অভয়ের সঙ্গে আসলেই কি হয়েছিল সেটা জানার অধিকার নেই? কি কি করেছিল মমতা ব্যানার্জি? কেন সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়েছিলেন? কেন তাকে তাকে না সরিয়ে তাকে আরজিকর থেকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল? বলেছিলেন কি বুকে দুঃখ হবে তার? কেন অনুব্রত মণ্ডলের মতন একজন যে ধর্ষকের বিপ অনুব্রত মণ্ডল, তাকে পাশে নিয়ে মমতা ব্যানার্জি হাঁটেন? কেন মমতা ব্যানার্জি যে শওকত মোল্লাকে বলেন বোমাবাদে তাকে Z+ সিকিউরিটি দেওয়া হয়? কেন জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়ায়? এই প্রশ্ন করব না আমরা? এই প্রশ্ন রাজ্যের মানুষের উত্তর জানার অধিকার নেই? তদন্তের মতন চলবে, কিন্তু দুর্নীতি হয়েছে এই কথাটা তো প্রমাণিত। রাজ্যের মানুষ যখনই এই কথাগুলো জানতে চায় তখনই শুভেন্দু অধিকারী চোর আর জয় শুভেন্দু অধিকারী এই দুটোর মধ্যে পার্থক্য গুলিয়ে ফেলে। যে শুভেন্দু অধিকারীর ভিডিও আপলোডেড হয় বিজেপির পোর্টালে, সেই ভিডিও পাল্টে যায় 21 সালের পরে। এইখানেই হচ্ছে সমস্যা, যে যাকে চোর বললো তাকেই সামনে রাখিয়ে দেয়। সেটা ঠিক আছে, সেটা তো পরের কথা, সেটা তো বলে দিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী নিয়ে কিছু বলার নেই। দিদি প্লিজ দিদি, তুমি তো এতক্ষণ বলে গেলে। আমি কিন্তু শুভেন্দু না, আমার বক্তব্যটা তুমি বুঝতে পারছো না। তোমার সঙ্গে আমি পরিষ্কার, তুমি যতক্ষণ বললে দর্শক বন্ধুরা এই 8 ঘন্টা 40 মিনিট ধরে দেখে যাচ্ছে যে যতক্ষণ কেয়াদি বলছে তৃণমূল কিন্তু চুপ করে শুনছে। যেই শুভেন্দু অধিকারী বলছি তখনই অন্য নামগুলো আসছে। আজকে অন্য নাম বলো না, কিন্তু শুভেন্দু অধিকারী তো চোর বলেছিল বিজেপি, শুভেন্দু অধিকারীকে তো চোর তৃণমূল বলেনি। তাহলে সেইখানে দাঁড়িয়ে এই স্টুডিওতে শুভেন্দু অধিকারীকে যারা চোর বলে গিয়েছিল, যারা বলেছিল শুভেন্দু অধিকারী সব থেকে বড় তোলাবাজ, যারা বলে গিয়েছিল শুভেন্দু অধিকারী সব থেকে বেশি সরকার ভাঙাচ্ছে, বিজেপির লোকেদের নিয়ে নিচ্ছে, যে শুভেন্দু অধিকারী সম্পর্কে চাকরি চুরির অভিযোগ এসছে বিভিন্ন জেলায়, যে শুভেন্দু অধিকারী সম্পর্কে কতগুলো পাতার রেকর্ড বেরিয়ে গেছে, কই সেইখানে তো কিছু বলছে না, সেইখানে তো তাকে বসিয়ে দিচ্ছে। এবং যখন অমিত শাহ নমস্কার করছে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী এগিয়ে এসে হাততালি দিচ্ছে। এই হচ্ছে বিজেপির নতুন ন্যারেটিভ, যেখানে তারা চোরেদেরকে যাদের বলে চোর, আজকে একটা বিজেপি এমপি, এই যে শঙ্কর ঘোষ থেকে শুরু করে আজকে শুভেন্দু অধিকারী, কারা বিজেপির আদি বিজেপি, এই যে আদি বিজেপি নব্য বিজেপি। এইখানে একটা হাসির কথা মনে পড়লো যে আমরা দেখতে পেলাম যখন 294 আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হলো, তখন রাজনৈতিক বিশ্লেষকরা তৃণমূল দলের সাংগঠনিক সক্ষমতা, তৃণমূল দলের মুখ নিয়ে সমস্যা, তৃণমূল দলের দুর্নীতি নিয়ে কত কথা বলে দিলেন। আর এইখানে যখন আসছে মোদিজির 294 কথা, মোদিজির মতন জনপ্রিয় হয় না, একটা দলের সাংগঠনিক ব্যবস্থাপনা কিরকম, এই যে দ্বিচারিতা, এইভাবে পারসেপশন ক্রিয়েট করা হয়, যেটা গণমাধ্যমের মাধ্যমে ক্রিয়েট করা হয়, যেরকম হয়েছিল ম্যাপিং আনম্যাপিং এর ক্ষেত্রে। 49%, 52% আনম্যাপড এসআইআর এর লোক রয়েছে, পরে দেখা গেল কত 88% বেশি এসআইআর এ ম্যাপড হয়ে গেছে। এই পারসেপশন জেনারেশনটা তুল্যমূল্য করে দেয়। সেই কারণে তৃণমূল মাঠে ময়দানে থাকে, বিজেপি এসি ঘরে থাকে, বিজেপি খবরে থাকে, কারণ ওরা হোয়াটসঅ্যাপের রাজনৈতিক দল। না, বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় আছেন না বাইরে গেছেন, বিদেশ গেছেন? আমি জিজ্ঞেস করছি, মানে আমার কৌতূহল, আমার সাধারণ কৌতূহল, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি জিজ্ঞেস করছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় আছেন? তিনি তো আবার বিদেশে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। আমি জিজ্ঞেস করছি, মানে কেন্দ্রের প্রাপ্য অর্ধেক সময় কলকাতা ভারতের বাইরে থাকেন, আর আমাদের রাজ্যের প্রাপ্য অর্ধেক সময় ভারতের বাইরে থাকেন। আমি জিজ্ঞেস করছি, আমি প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর পেতে পারি না। এই অনুপ্রবেশ, এই দুর্নীতিও যে ক্ষেত্রে মূল ইস্যু, এবং সেটা অমিত শাহ আজকে এসে একেবারে গতকালকে সাংবাদিক বৈঠক বলুন, আজকে বারবার সে কথাই বলেছেন, পশ্চিমবঙ্গ বিপন্ন হয়ে পড়ছে অনুপ্রবেশ আর দুর্নীতির কারণে। এমনটা চলতে থাকলে অনুপ্রবেশকারীদের কবজায় কলকাতা চলে যাবে। কলকাতার বুথ কর্মীদের নিয়ে বৈঠকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে অমিত শাহ কি বলেছেন রাখবো আপনাদের সাথে। 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে এসে কলকাতার বুথ কর্মীদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। আর এই বৈঠকেও মুখ্য হয়ে উঠল রাজ্যে অনুপ্রবেশ ইস্যু। মঙ্গলবারই এ নিয়ে সুর চড়া করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। एक ऐसी
मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। বিজেপি সূত্রে খবর, এদিন সায়েন্স সিটিতে রুদ্ধদ্বার বৈঠকে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ দুটি কারণে বিপন্ন হয়ে পড়েছে। একটি হলো দুর্নীতি, আরেকটি হলো অনুপ্রবেশ। এ রাজ্যে দুর্নীতি ও অনুপ্রবেশ প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখানে সরকার এবং প্রশাসন পরিকাঠামোগতভাবে এই কাজে মদত দিয়ে চলেছে। ক্রমাগত জনবিন্যাসের পরিবর্তন ঘটে চলেছে। মঙ্গলবার অনুপ্রবেশের নেপথ্যে তৃণমূল সরকারকে দায়ী করেছিলেন অমিত শাহ। आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। फिर भी भौगोलिक रूप से कठिन सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? বিজেপি সূত্রে খবর, এদিন বৈঠকে অমিত শাহ বলেন, এই সরকার মা মাটি মানুষের কথা বলে ক্ষমতায় এসেছিল। মা বোনেরা এখানে অসুরক্ষিত, বিপন্ন, মাটি দখল করে নিচ্ছে অনুপ্রবেশকারীরা, আর এখানকার মানুষ এখন এ রাজ্য থেকে পালাচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে আমাদের ক্ষমতায় আসা দরকার। আপনারা যদি মনে করেন আপনারা কলকাতায় আছেন বলে সুরক্ষিত রয়েছেন, তাহলে ভুল করছেন। এই জিনিস চলতে থাকলে অনুপ্রবেশকারীদের কবজায় চলে যাবে কলকাতাও। তখন পরিস্থিতি ভয়াবহ হবে। আপনারা সজাগ ও সক্রিয় হন। অমিত শাহ যখন কলকাতায় বসে অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন, তখন দিল্লিতে নির্বাচন কমিশনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কত রোহিঙ্গা ও বাংলাদেশি রয়েছে সেই তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। इन्फिल्ट्रेशन का जो एलिगेशन है, जो सिलेक्टिवली लीक करके बंगाल को बदनाम करने के लिए बीजेपी के लोग करते हैं कि बंगाल में 1 करोड़ रोहिंग्या है, बांग्लादेशी है। तो मैंने इलेक्शन कमीशन से कहा कि ये जो 58 लाख लोग ड्राफ्ट लिस्ट में जिसका नाम नहीं उठा है, उसमें से कितने लोग बांग्लादेशी है और कितने लोग रोहिंग्या हैं, जरा इसकी सूची आप सार्वजनिक करें। उनको फिर से कोई हमें जवाब नहीं मिला, वो कोई सदुत्तर नहीं दे पाए। এদিন কলকাতা ও কলকাতা লাগোয়া 4টি লোকসভা কেন্দ্রের অন্তর্গত মোট 28টি বিধানসভা এলাকার বিজেপির বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতিদের ডাকা হয়েছিল বৈঠকে। বিজেপি সূত্রে খবর, সেখানে অমিত শাহ বলেন, যারা দায়িত্বে রয়েছেন তারা এখানে কথা দিয়ে যান। কলকাতা ও সংলগ্ন এলাকা মিলিয়ে এই 28টি কেন্দ্রের মধ্যে অন্তত 20টি বিধানসভা কেন্দ্রে আপনাদের জিতে দেখাতে হবে। কোনো সংশয় রাখবেন না, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ুন। তিলপে লিখল, সরকার হামারি হোগি। ভোট পাখি একটু ভোটের সময় উঠতে উঠতে আসে, পরিযায়ী পাখিদের মতন ভোট পাখি আসবেন। 2021-এও এসেছিলেন, 2024-এও এসেছিলেন, উপযুক্ত জবাব পেয়ে ফেরতও চলে গিয়েছিলেন, তো আসবেন, তাতে কিছু এসে যায় না। সব মিলিয়ে বছরের শেষ দিনে কলকাতা থেকে দিল্লি অনুপ্রবেশ ইস্যুতে সরগরম রইল রাজনীতি। দীপক ঘোষ, বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।